নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে বাস্তবায়িত হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে বাস্তবায়িত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাস্তবায়িত হয়েছিল। ভাইসরয় লর্ড লিটনের শাসনকালে এই আইনের দ্বারা ইংরেজি ও দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হয়। লর্ড রিপন 1882 সালে এই আইনটি কী করেন? বাতিল করেন। তারপর দেখো, ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইনসমূহ কি রয়েছে? প্রথমে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইন অনুযায়ী বাংলা প্রেসিডেন্সির গভর্নর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির ওপর কর্তৃত্ব করার অধিকার পান। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন কোন অ্যাক্টের দ্বারা? রেগুলেটিং অ্যাক্ট 1773-এর দ্বারা। তারপর কি রয়েছে দেখো, পিটের ভারত শাসন আইন 1784। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট এই আইন পাশ করেন এবং এই আইন অনুযায়ী 6 জন সদস্য দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। তাহলে কোন আইন দ্বারা বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে পিটের ভারত শাসন আইন 1784। তারপর কি রয়েছে দেখো, চার্টার অ্যাক্ট 1793। এই আইনের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট 20 বছরের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সনদ কি করেন? নবীকরণ করে। তারপর কি রয়েছে দেখো, চার্টার অ্যাক্ট 1813। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 20 বছরের জন্য ভারত শাসনের অধিকার পায় কোন আইনের মাধ্যমে? এই চার্টার অ্যাক্ট 1813-র মাধ্যমে। তারপর দেখো, চার্টার অ্যাক্ট 1833। এই আইন অনুসারে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেলে পরিণত হন। প্রথম ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। চার্টার অ্যাক্ট 1853। অবাধ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আইসিএসদের নিয়োগের কথা বলা হয় কোন আইনের মাধ্যমে? এই চার্টার অ্যাক্ট 1853-র মাধ্যমে কিন্তু আইসিএসদের নিয়োগের কথা বলা হয়। ভারত শাসন আইন 1858। এই আইনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় ও ভারতের শাসনভার ব্রিটিশ সরকারের ওপর ন্যস্ত করা হয়। মরলে মিন্টো শাসন সংস্কার 1909। এটি কাউন্সিল আইন নামেও পরিচিত। তাহলে কোন আইনকে কাউন্সিল আইনও বলা হয়? মরলে মিন্টো শাসন সংস্কার 1909। এই সময়ে ভারত সচিব ছিলেন কে? লর্ড মরলে। এবং ভাইসরয় ছিলেন কে? লর্ড মিন্টো। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার 1919। এই সময় ভারত সচিব ছিলেন এডউইন স্যামুয়েল মন্টেগু ও ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। এই আইন দ্বৈত শাসন ব্যবস্থা নামেও পরিচিত। এই সময় কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট পরিষদ যথা নিম্নকক্ষ অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা এবং উচ্চকক্ষ অর্থাৎ রাষ্ট্রীয় পরিষদ গঠন করা হয়। তারপর কি রয়েছে দেখো, ভারত শাসন আইন 1935। এই আইন বর্তমান সংবিধান রচনার ভিত্তি ছিল। এই আইন অনুসারে 1937 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কি হয়? নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের স্বাধীনতা আইন 1947। 1947 সালের জুলাই মাসের প্রথম দিকে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় ও 18 জুলাই তা রাজকীয় সম্মতি লাভ করে আইনে পরিণত হয়। এই আইনে বলা হয় 1947 সালের 15 আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে এবং প্রতিটি রাষ্ট্রের জন্য পৃথক গভর্নর জেনারেল ও আইনসভা থাকবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাঁচিতে অবস্থিত। এবার দেখো কিছু উল্লেখযোগ্য স্টেডিয়াম এবং তাদের কি অবস্থান। গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের কানপুরে। ইডেন গার্ডেন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতায়। নেতাজি ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটাও পশ্চিমবঙ্গের কলকাতায়। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতাতে।
সল্টলেক স্টেডিয়াম কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতাতে। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? বিখ্যাত স্টেডিয়াম মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। এম.এ. চিদম্বরম স্টেডিয়াম কোথায় অবস্থিত? তামিলনাড়ুর চেন্নাইয়ে। মহাত্মা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তামিলনাড়ুর সালেমে। জওহরলাল নেহরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটাও কিন্তু নিউ দিল্লিতে। ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটাও নিউ দিল্লিতে। বারবাটি স্টেডিয়াম কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে। নেহরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? আসামের গুয়াহাটিতে নেহরু স্টেডিয়াম অবস্থিত। এম চিন্নাস্বামী স্টেডিয়াম কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশের উনাতে অবস্থিত ইন্দিরা গান্ধী স্টেডিয়াম। পরবর্তী প্রশ্ন, মুহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। তিনি তার রাজধানী দিল্লি থেকে দেওগিরে স্থানান্তরিত করেন এবং এর নামকরণ করেন দৌলতাবাদ। দৌলতাবাদ মহারাষ্ট্রে অবস্থিত। তিনি দিল্লি থেকে দেওগির পর্যন্ত একটি রাস্তা তৈরি করেছিলেন এবং মানুষের জন্য বিশ্রামগারও স্থাপন করেছিলেন। তিনি রৌপ্য মুদ্রা, টঙ্কা হিসেবে সমান মূল্যবান ব্রোঞ্জের মুদ্রা বা জিতল সরবরাহ করেছিলেন। তিনি দিওয়ানি কোহি নামে পরিচিত কৃষির একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি কৃষকদের কৃষি ঋণ তথা তাকাভি প্রদান করেছিলেন। কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কালচক্র অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। কালচক্র অনুষ্ঠান বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। সংস্কৃত ভাষায় রচিত এই ঐতিহ্যপূর্ণ বৈদ্যতান্ত্রিক গ্রন্থের নাম কালচক্র। এটি পরে তিব্বতীতে অনুবাদ করা হয়েছিল। কালচক্র ঐতিহ্যের মূল সংস্কৃত গ্রন্থগুলি একাদশ শতাব্দীর প্রথম দশকগুলিতে উত্থিত হয়েছিল। সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার পাঠ কত? সেন্টিগ্রেড স্কেলে পরম শূন্য উষ্ণতার পাঠ বা মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য উষ্ণতা বা যাকে অ্যাবসলিউট জিরো বলা হয় হচ্ছে এই মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা, মানে এর থেকে নিচে আর তাপমাত্রা হতে পারে না। তাপমাত্রা মাপক যন্ত্রে এর মান হচ্ছে 0 কেলভিন অথবা 273.15 ডিগ্রি সেলসিয়াস বা -460 ডিগ্রি ফারেনহাইট। মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে জড়িত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই 1918 সালের 11ই মে কেরালায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত আইনজীবী এবং ভারতীয় স্বাধীনতা কর্মী আম্মু স্বামীনাথন এবং রাজশ্রী ওয়ারিয়রের কন্যা, একজন বিশিষ্ট ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে তিনি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী হয়ে ওঠেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য নৃত্যের সঙ্গে জড়িত কিছু উল্লেখযোগ্য ব্যক্তি। প্রথমে কি রয়েছে? কুচিপুড়ি। এর সঙ্গে জড়িত উল্লেখযোগ্য ব্যক্তিগুলি কারা কারা? রাজা রেড্ডি, রাধা রেড্ডি, তীর্থনারায়ণ, লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী, চিন্তাকৃষ্ণ মুরলী এবং কি যামিনী কৃষ্ণমূর্তি। ক্রিয়েটিভ ডান্সের সঙ্গে কে জড়িত? দেখো উদয় শঙ্কর। ওড়িশি নৃত্যের সঙ্গে জড়িত নামগুলি হলো কি কি? দেখো কেলুচরণ মহাপাত্র, সোনাল মানসিং, মিনতি মিশ্র, দেবপ্রসাদ দাস, প্রিয়ঙ্বদা মোহান্তি এবং ইন্দ্রাণী রহমান। মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য অ্যাসিড এবং তাদের উৎসস্থল কি রয়েছে। ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? মৌমাছি এবং লাল পিঁপড়ের হুলে পাওয়া যায়। গ্যাস্ট্রিক রস বা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় থাকে? মানুষের পাকস্থলিতে। অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? টমেটোতে। সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড কোথায় পাওয়া যায়?
কমলা বা লেবু, গুজবেরি, আমলা প্রভৃতিতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আলম আরা। আলম আরা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। আলম আরা হল ভারতে নির্মিত হওয়া প্রথম সবাক চলচ্চিত্র অর্থাৎ শব্দ চলচ্চিত্র। এটি পরিচালনা করেছিলেন আরদেশির ইরানি। আলম আরা 1931 সালে 14 মার্চ মুক্তি পেয়েছিল। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কালো। কালো রঙের কাপে চা খুবই তাড়াতাড়ি কি হয়? ঠান্ডা হয়। কালো রঙের কাপে চা দ্রুত ঠান্ডা হয় কারণ কালো রং তাপ শোষণ করতে পারে, আর আমরা জানি তাপ সবসময় উচ্চতাপীয় অবস্থা থেকে নিম্নতাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়। এক্ষেত্রে চায়ের কালো কাপটি হচ্ছে নিম্নতাপীয় অবস্থা, তাই দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ব নাম কী ছিল? সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ব নাম কী ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, জাতিসংঘ। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির অধীনে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতার প্রচার এবং শান্তি ও নিরাপত্তা কী করা? অর্জন করা। 20 এপ্রিল 1946 সাল থেকে জাতিসংঘ তার সমস্ত সম্পদ সম্মিলিত জাতিপুঞ্জের কাছে হস্তান্তর করে এবং নতুন সম্মিলিত জাতিপুঞ্জ সচিবালয়কে তার গ্রন্থাগার এবং আর্কাইভগুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করে অস্তিত্ব কী করে দেয়? বন্ধ করে দেয়। টাইফয়েড ও কলেরা এক ধরনের কী রোগ? টাইফয়েড ও কলেরা এক ধরনের জলবাহিত রোগ। কি হবে অ্যান্সারটি? অপশন সি, টাইফয়েড ও কলেরা হচ্ছে এক ধরনের জলবাহিত রোগ অর্থাৎ জলের মাধ্যমে ছড়ায়। দেখো কয়েকটি বায়ুবাহিত রোগগুলো কি কি? বায়ুবাহিত রোগগুলি হলো অ্যানথ্রাক্স, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, নিউমোনিয়া, সর্দি এবং যক্ষ্মা। টাইফয়েড, কলেরা, গিয়ার্ডিয়া, ইকোলাই, আমাশয়, সালমোনেলা, অ্যামিবিয়াসিস এবং হেপাটাইটিস এ জলবাহিত রোগের সাধারণ উদাহরণ, অর্থাৎ এগুলি হচ্ছে জলবাহিত রোগ। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1 নং ধারায়। কী হবে অ্যান্সারটি? অপশন এ, 1 নং ধারায়। ভারতের সংবিধানের 1 নং ধারাতে ভারতের নাম এবং সীমানাটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সংবিধানের ধারা 1-এ বলা হয়েছে যে ইন্ডিয়া অর্থাৎ ভারত হল সমগ্র রাজ্যগুলির একটি ইউনিয়ন হবে। ভারতের ক্ষেত্রটিতে যা অন্তর্ভুক্ত থাকবে রাজ্যগুলির অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে এমন কোনো অঞ্চল। নেক্সট, নিচের কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়? নিচের কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, পাট। পাটকে কিন্তু ব্রাউন পেপার বলা হয়। পৃথিবীতে প্রথম রেলপথ কোন দেশে স্থাপিত হয়? পৃথিবীতে প্রথম রেলপথ কোন দেশে স্থাপিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ডে স্থাপিত হয়েছিল। জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় 1825 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে 26 কিমি দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে রেলওয়ের প্রথম উদ্বোধন হয় মোহাওয়াক থেকে হাডসন পর্যন্ত 1800 কত সালে? 33 সালে। কোন মুঘল সম্রাট মধ্যযুগে প্রথম যুদ্ধক্ষেত্রে কামানের ব্যবহার করেছিলেন? কোন মুঘল সম্রাট যুদ্ধক্ষেত্রে প্রথম কামানের ব্যবহার করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, বাবর। মুঘল সম্রাট বাবর প্রথম কামানের ব্যবহার করেছিলেন।
বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুকটি বিপরীতে অর্থাৎ পিছনের দিকে সরে আসে, এটি নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? বন্দুক থেকে গুলি চালানো হলে বন্দুকটি পিছনের দিকে সরে আসে, এটি নিউটনের কোন গতিসূত্রের উদাহরণ? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তৃতীয় গতিসূত্রের উদাহরণ। নিউটনের এই তৃতীয় গতিসূত্রটি কি? নিউটনের গতির তৃতীয় সূত্রে বলে যে প্রতিটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যখন একটি বন্দুক থেকে একটি বুলেট নিক্ষেপ করা হয় তখন বন্দুকটি সামনের দিকে বুলেটের ওপর একটি বল প্রয়োগ করে, এই বলকে কর্মশক্তি বলে। বুলেটটি পিছন দিকের দিকে বন্দুকের ওপর সমান এবং বিপরীত বল প্রয়োগ করে, তাই বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক কি হয়? পিছু হটে, অর্থাৎ পিছনের দিকে সরে যায়। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? জিএসটি কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অরুণ জেটলির সময়কালে। এবার দেখো জিএসটি রিলেটেড কিছু তথ্য কি রয়েছে। জিএসটি মানে হচ্ছে পণ্য ও পরিষেবা কর। জিএসটি 101তম সংশোধনী আইন হিসেবে পাশ হয়েছিল। এটি 1 জুলাই 2017-তে কার্যকর হয়েছে। জিএসটি হলো ভারত জুড়ে পণ্য ও পরিষেবার উৎপাদন, বিক্রয় এবং ব্যবহারের উপর একটি ব্যাপক পরোক্ষ কর। এটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক আরোপিত বিদ্যমান একাধিক কর প্রতিস্থাপন করবে। 2005 সালে পি চিদাম্বরম সংসদের জিএসটি এর ধারণাটি প্রথম কি করেছিলেন? চালু করেছিলেন। জিএসটি চালু করার প্রথম দেশ হলো কোন দেশ? ফ্রান্স। ফ্রান্স কিন্তু প্রথম জিএসটি চালু করেছিল। ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স অ্যান্ড ওয়ান মার্কেট হলো জিএসটির কি মূল মন্ত্র। তাহলে জিএসটির মূল মন্ত্র কি? ওয়ান নেশন, ওয়ান ট্যাক্স অ্যান্ড ওয়ান মার্কেট। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ওনাম। ওনাম উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো কি? নৌকা প্রতিযোগিতা। নৌকা প্রতিযোগিতা ওনাম উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই জাতিগুলোকে মালায়ালম ভাষায় ভাল্লামকালি বলা হয়। এগুলি সাধারণত কেরালার পাম্বা নদীতে অনুষ্ঠিত হয়। এই দৌড়ে ব্যবহৃত নৌকাগুলিকে চুন্দন ভালম বা সাপের নৌকা বলা হয়। এই প্রতিযোগিতা কেরালার জনগণের মধ্যে ঐক্য ও সহযোগিতার প্রতীক। এটি ফুল উৎসব নামেও পরিচিত। কোন অঙ্গকে মানবদেহের ব্লাড ব্যাংক বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, প্লিহা। প্লিহাকে মানবদেহের কি বলা হয়? ব্লাড ব্যাংক বলা হয়। ফারুকশিয়র ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? ফারুকশিয়র ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1717 খ্রিস্টাব্দে ইংরেজদের প্রদান করা হয়। 1717 সালে ফারুকশিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মুঘল সাম্রাজ্যে বসবাস ও বাণিজ্য করার অধিকার দিয়ে একটি ফরমান জারি করেন। কোম্পানির সাথে যুক্ত একজন সার্জন ফারুকশিয়ার রোগ নিরাময়ের জন্য উইলিয়াম হ্যামিল্টনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাৎসরিক 3000 টাকা পেমেন্ট ব্যতীত তাদের অবাধে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছিল। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, যমুনা। যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদী। যমুনা গঙ্গা নদীর দীর্ঘতম উপনদী। এটি সরাসরি সমুদ্রে পড়ে না। যে প্রধান রাজ্যগুলির মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হয় সেগুলি হল উত্তরাখণ্ড, দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। গোবর গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে বা জৈব গ্যাসে প্রধানত কোন গ্যাস থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মিথেন থাকে। 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করে? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কোন বন্দরে অবতরণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কালিকট বন্দরে অবতরণ করেন। হাজার হাজার জীবন এবং ডজন ডজন জাহাজডুবি এবং আক্রমণ নাবিকদের
দশকের পর দশক ধরে প্রচেষ্টার পর ভাস্কো দা গামা 1498 সালের 20শে মে ভারতের কালিকট বন্দরে উপস্থিত হতে কি হন, সক্ষম হন। কোন অঞ্চলটিকে বধ্যভূমি বা ব্যাডল্যান্ড দেখা যায়? কোন অঞ্চলটিতে বধ্যভূমি বা ব্যাডল্যান্ড দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, চম্বল উপত্যকায়। চম্বল উপত্যকায় ব্যাডল্যান্ড দেখা যায়। বিশিষ্ট অঞ্চলকে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয়। চম্বল অববাহিকায় উপত্যকাগুলি বিস্তৃত। এছাড়া তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ এদের দেখা যায়। রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হলো, অর্থাৎ রক্তকে জমাট বাঁধতে বাধা দেয় এমন একটি রাসায়নিক পদার্থ হলো, অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, হেপারিন। হেপারিন রক্তকে জমাট বাঁধতে কি দেয়, বাধা দেয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কবে? কবে ভারতের প্রথম আদমশুমারি শুরু হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, 1951 সালে স্বাধীন ভারতে প্রথম আদমশুমারি শুরু হয়েছিল। 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল। ভারতে প্রথম সরকারি জনগণনা 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে করা হয়েছিল। একে বলা হয় প্রথম সুসংহত জনগণনা। নেপানগরে কোন শিল্পের বিকাশ ঘটে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেপানগরে কোন শিল্পের বিকাশ ঘটে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কাগজ শিল্পের বিকাশ ঘটে। নেপানগর খবরের কাগজ ছাপার শিল্পের জন্য বিখ্যাত। নেপানগর হল মধ্যপ্রদেশ রাজ্যের বুরহানপুর জেলার একটি শিল্প জনপদ। নেপাম মিলস লিমিটেড, যা পূর্বে দ্য ন্যাশনাল নিউজ প্রিন্ট লিমিটেড নামে পরিচিত ছিল। গ্যালভ্যানাইজেশন বলতে কি বোঝায়? গ্যালভ্যানাইজেশন পদ্ধতি বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, ধাতু পৃষ্ঠে দস্তার প্রলেপ লাগানো। কোনো ধাতুর ওপর দস্তার প্রলেপ লাগানোকেই কি বলা হয়? গ্যালভ্যানাইজেশন। গ্যালভ্যানাইজেশন হলো সেই প্রক্রিয়া যার দ্বারা একটি ধাতুর ওপর দস্তার প্রলেপ লাগানো হয়। এই প্রক্রিয়াটি সাধারণত গলিত দস্তার মধ্যে ধাতুটিকে ডুবিয়ে করা হয়। এই প্রলেপটি একটি সুরক্ষামূলক আবরণ হিসেবে কাজ করে, যা ধাতুর ক্ষয় কি করে, রোধ করে। প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন? প্রথম কোন সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, এম.এস. শুভলক্ষ্মী বা শুভলক্ষ্মী প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন। মাদুরাই শানমুখ ভাদিভু শুভলক্ষ্মী 16 সেপ্টেম্বর 1916 জন্মগ্রহণ করেন এবং 11 ডিসেম্বর 2004 প্রয়াত হন। তিনি ছিলেন মাদুরাই, তামিলনাড়ুর একজন ভারতীয় কর্ণাটিক গায়ক। তিনি প্রথম সঙ্গীতশিল্পী যিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। ভারতবর্ষের নবীনতম রাজ্যটি হল, ভারতবর্ষের নবীনতম রাজ্যটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে ভারতবর্ষের নবীনতম রাজ্য। ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা। 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভূখণ্ডের উত্তর পশ্চিম কোণ থেকে এই নতুন রাজ্য গঠিত হয়। ভারতের নবীন রাজ্য হল তেলেঙ্গানা, যার রাজধানী অমরাবতী। এটি 2 জুলাই 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে আরও এরকম ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।